আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো লেখক তারাপদ রায়ের লেখা গল্প মনোজ সান্যালের গল্প। মনোজ সান্যালের সঙ্গে আর কোনো কালো দেখা হবে এমন মনে হয় না, তাই ভরসা করে এই গল্প লেখা সম্ভব হলো। এই গল্পের মা নেই, বাবা নেই, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, সহপাঠী, সহযাত্রী, সহকর্মী কিচ্ছুই নেই। শুধু আছেন মনোজ সান্যাল, এবং বলাই বাহুল্য এই গল্পটি মনোজ সান্যালের পক্ষে যথেষ্ট সম্মানজনক নয়। প্রথমেই বলা উচিত মনোজ সান্যালের চেহারা ভালো ছিল না। অবশ্য যারা মনোজবাবুকে কখনো দেখেছেন তারা বলবেন চেহারা ভালো ছিল না এরকম বললে মনোজবাবুর সম্পর্কে কিছুই বলা হয় না। আসলে তার চেহারা ছিল ভয়ঙ্কর, অথবা বলা যায় সাংঘাতিক। নবীনা জননীর অনেক সময় মনোজ সান্যালে ভয় দেখিয়ে শিশুদের ঘুম পাড়াতেন। বহু শিশু ঘুমের মধ্যে মনোজ করে কেঁদে উঠত। একটু বর্ণনা করা এরপরই অবশ্য প্রয়োজন। অনেকের মাথায় চুল কোকড়া থাকে, মনোজবাবুও তাই ছিল, একটু বেশি কোকড়া, সেই সঙ্গে দুপাশে দুটো কান কোকড়ানো। ওরকম গোলাপ ফুলের মতন কান কখনো দেখা যায় না। সেই সঙ্গে শিমুলের মতো নাক আছে কি না বোঝা যায় না, কারণ সেটা ঢাকা পড়ে গেছে দুই সর্বদা রক্তাক্ত বিশাল চোখের নিচে। পুরো ঠোঁট অথবা সব মিলে অতিকায় ছোট একটি মাথা, অত্যন্ত বৈচিত্র্যময় মাথা, তারই নিচে একটি বিশাল ধর, তার মধ্যে বিশালতম ডান পা, একটি মারাত্মক জাতের ফাইলেরিয়া আক্রমণের পর থেকে। মনোজ সান্যাল একটি সদাগরি ফার্মে ক্যাশিয়ারের কাজ করতেন। প্রথম দিন চাকরিতে যোগদান করবার পর তিনি যখন ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে দেখা করতে যান, ম্যানেজিং ডিরেক্টর তাকে আটকে ওঠে দেখে। তার সুন্দরী লিপি লেখিকা হাফ মেম সাহেবের সত্যি স্কিম, খাঁটি ইংরাজিতে স্কিম করে ওঠেন। মনোজবাবু দেখা করে ফিরে যাওয়ার মুহূর্তের মধ্যে বড় সাহেব মানে ম্যানেজিং ডিরেক্টর বাহাদুর ম্যানেজার সাহেবকে ডেকে পাঠালেন। ম্যানেজার সাহেব ছুটে এলেন। হুজুর। ম্যানেজিং ডিরেক্টর বললেন, তুমি কি পাগল হয়ে গেছো? ম্যানেজার সাহেব আবার বললেন, হুজুর, এই দুর্দান্ত লোকটাকে কোন জেলখানা থেকে জোগাড় করলে? এইরকম সাংঘাতিক চেহারার লোককে কেউ ক্যাশিয়ার রাখে নাকি? যাও এখনই তাড়িয়ে দাও। দেখে তো মনে হচ্ছে এই বেলায় তহবিল ভেঙে পড়বে। এক নিঃশ্বাসে ম্যানেজিং ডিরেক্টর বাহাদুর তার নির্দেশ দিয়ে দিলেন। ম্যানেজার সাহেব তখন হাত জোর করে দাঁড়িয়ে আছেন। আবার বললেন, হুজুর। ম্যানেজিং ডিরেক্টর এবার খেপে গেলেন। কি দাঁড়িয়ে হুজুর হুজুর করছো? যাও তাড়াতাড়ি বদমাইশটাকে তাড়িয়ে দাও। এবার ম্যানেজার বললেন, স্যার আমার কথাটা একটু শুনুন। অনেক বিবেচনা করেই আমি এই কুৎসিত লোকটাকে ক্যাশিয়ার করেছি। ম্যানেজিং ডিরেক্টর গর্জে উঠল, কিসের বিবেচনা? ম্যানেজার বললেন, স্যার একবার ভেবে দেখুন, ক্যাশিয়ার এরকম চেহারা না নেওয়াই ভালো। তহবিল তছরপ করে পালাতে পারবে না। ম্যানেজিং ডিরেক্টর এই বক্তব্য বোধগম্য হলো না। জিজ্ঞাসা করলেন, কেন পালাতে পারবে? ঘোড়া নাকি? সরাসরি প্রশ্নের উত্তর না দিয়ে ম্যানেজার বললেন, ও কি করে পালাবে? ওই চেহারা নিয়ে কোথাকে আত্মগোপন করবে? ওই দোমড়ানো কান, ওই মোটা ঠোঁট, ভাটার মতন চোখ, ওকে 5 মিনিটের মধ্যে পুলিশে ধরে ফেলবে। ম্যানেজারের বুদ্ধি দেখে ম্যানেজিং ডিরেক্টর অভিভূত। সেই দিন মনোজ সান্যাল বহাল হলেন। তারপর 30 বছর ক্যাশিয়ারি করছেন সান্যাল মশাই। অত্যন্ত সফলতার সঙ্গে। শুধু চেহারার ব্যাপারেই প্রতারণা করেননি ঈশ্বর তাকে, তিনি অসামান্য কৃপণতা দিয়েছিলেন তার চরিত্রে। একটি পয়সাও তিনি কখনো এদিক হতে দেননি। একটা সইয়ের ব্যাপার থাকলে তিনি 4 পাশে 4টা সই করিয়ে নিয়েছেন। পারিবারিক জীবনে তার কৃপণতা বিপজ্জনক হয়েছিল। ম্যানেজার সাহেবের মধ্যে ডেকে জিজ্ঞাসা করতেন, কেমন আছেন মনোজবাবু? সান্যাল মশাই বলতেন, আপনার অফিসে সারাদিন খালি কাজ আর কাজ। ক্লান্ত হয়ে যেই বাড়ি ফিরি, বউ খালি টাকা আর টাকা।
এই বলে 1 টাকাও দাও, এই বলে 5 টাকা দাও, এই বলে 3.5 টাকা। ম্যানেজার অবাক হয়ে যান, এত টাকা দিয়ে আপনার স্ত্রী কী করে? সান্যাল মশাই বললেন, কি করবে ভগবান জানে, আমি জানি না, জানার ইচ্ছাও নেই, আমি কখনো তাকে 1 টাকাও দিইনি। মনোজ সান্যাল সম্পর্কিত এই কাহিনী আরও দীর্ঘ, বিস্তারিত করা সম্ভব। কুৎসিত চেহারার কৃপণ লোকের অভাব নেই এই সংসারে, তাদের সম্পর্কে গল্পেরও অভাব নেই। কিন্তু মনোজ সান্যাল সম্পর্কে শেষ গল্পটি নির্ভরযোগ্য এবং অভাবিত। সসম্মানে কাজ থেকে রিটায়ার করেছিলেন সান্যাল মশাই। বিদায় সভায় তার গলায় একটি মালা দেওয়া হয়েছিল। সেই মালাটিকে ফেরবার পথে নিউ মার্কেটে সিকি দমে বেচে বাড়ি ফিরে দায়মুক্ত হলেন মনোজ সান্যাল। এরপর দুর্মূল্যের বাজারে আর কলকাতায় থাকা নয়। অফিসেই যখন যেতে হচ্ছে না, কলকাতা থাকার আর মানে হয় না। আগে থেকেই সম্পূর্ণ প্ল্যান ছিল, টিকিটটাও কাটা ছিল। বৃন্দাবনে খরচ কম, জিনিসপত্রের সস্তা, মাছ মাংস নিষিদ্ধ। রিটায়ার করার পর দিন রাত্রে তিনি সপরিবারে বৃন্দাবনে যাত্রা করলেন। ভালোভাবেই গেলেন প্রায় পুরোটা পথ। মথুরা পর্যন্ত টিকিট কাটা ছিল সান্যাল মশায়। কিন্তু মথুরা পৌঁছানোর কিছু আগে ট্রেন থেকে পড়ে গেলেন সান্যাল মশায়ের স্ত্রী। ট্রেন থামিয়ে যখন তাকে পাওয়া গেল, তখন তিনি মৃতা। এই ব্যাপারে কতটা শোকাচ্ছন্ন হয়েছিলেন সান্যাল মশাই তা জানা নেই, কিন্তু তিনি এখনও মা মথুরাতেই আছেন। তার স্ত্রী মথুরা পর্যন্ত টিকিট কাটা ছিল, মথুরা পৌঁছানোর আগে তিনি মারা গেছেন। সুতরাং যেটুক পথ তিনি যাননি তার ভাড়া ফেরত পাওয়া যাবে নিশ্চয়ই। বহুদিন ক্যাশিয়ারি করেছেন মনোজ সান্যাল, এসব ব্যাপার বেশ ভালো বোঝেন। মথুরাতেই আছেন, মথুরাতেই টাকা ফেরানোর তদির করছেন। আশা করি সুদূর মথুরাতে এ গল্প তার নজরে পড়বে না, সেই ভরসাতেই এই গল্প। নমস্কার, গল্প পাঠ এখানেই শেষ হলো।